সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ বাসার হাইপোথিসিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমার প্রিয় অনেক ছাত্রছাত্রী আমাকে অনুরোধ করেছে বাসার হাইপোথিসিস নিয়ে একটি ভিডিও করার জন্য, তাই আজ আমার এই প্রচেষ্টা। শুরুতে আমি বাসার হাইপোথিসিসের মূল বক্তব্যটা আপনাদের সামনে ক্লিয়ার করতে চাচ্ছি। বাসার হাইপোথিসিসের মূল বক্তব্য হচ্ছে, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যদি স্বাভাবিক সংখ্যা হয়, তবে এই সমকোণী ত্রিভুজ নিম্নে বর্ণিত তিনটি গ্রুপের কোনো না কোনো গ্রুপের মধ্যে বা তার শাখা প্রশাখার মধ্যে পড়বে এবং 3, 4, 5 এই সংখ্যাগুলো হচ্ছে সকল গ্রুপের সমকোণী ত্রিভুজের স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ সূচনা ত্রিভুজ। 3, 4, 5 একক বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজ হচ্ছে ক্ষুদ্রতম সমকোণী ত্রিভুজ বা শিশু সমকোণী ত্রিভুজ। আর গ্রুপ তিনটা হচ্ছে ধারাবাহিক গ্রুপ, জোড় গ্রুপ এবং বিজোড় গ্রুপ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে বাসার হাইপোথিসিস আমরা কেন শিখব? তো সেজন্য আমি বাসার হাইপোথিসিসের গুরুত্ব বর্ণনা করছি। আপনারা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে অভ্যস্ত। পিথাগোরাসের উপপাদ্য আমরা কখন ব্যবহার করি? যখন সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তখন তৃতীয় বাহু নির্ণয় করার জন্য আপনারা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেন। কিন্তু বাসার হাইপোথিসিস যদি আপনাদের জানা থাকতো, সেই ক্ষেত্রে আপনারা এক বাহুর দৈর্ঘ্য থেকে বাকি দুই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারতেন। আর একটা বিষয় আপনারা খেয়াল করেন যে সমকোণী ত্রিভুজের উপর যে যত দক্ষ, জ্যামিতিক জ্ঞান, মানসিক দক্ষতা, বিশেষ করে স্পেস রিলেশন, ডিরেকশন, ত্রিকোণমিতিতে সে তত দক্ষ। কারণ আয়তক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ, রম্বসের বাহু, বৃত্তের ব্যাসার্ধ এবং ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয় সমকোণী ত্রিভুজের অতিভুজ। আবার মানসিক দক্ষতায় কিন্তু আমরা যে স্পেস রিলেশন, ডিরেকশন বিষয়ক অঙ্ক করি, সেখানেও কিন্তু শেষ পর্যন্ত সমকোণী ত্রিভুজের ছবি আঁকা হয় এবং পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা হয়। এতক্ষণ আমি আপনাদেরকে যেটা দেখালাম বা যা বললাম যে আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য বের করা, সব ক্ষেত্রেই আপনারা পরোক্ষভাবে একটা সমকোণী ত্রিভুজকে দেখতে পাবেন। যেমন দেখেন, আয়তক্ষেত্রের কর্ণ যদি আমরা আঁকি, তাহলে দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। আবার সামান্তরিকের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে উচ্চতা নির্ণয় করতে হবে আগে। আর উচ্চতা নির্ণয় করতে গেলে খেয়াল করেন, সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। আবার বর্গক্ষেত্রের যদি আমরা কর্ণ আঁকি, বর্গক্ষেত্রের কর্ণ দুইটা, প্রথম যে কর্ণটা আমরা আঁকবো সেই কর্ণ দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে। আবার রম্বসের যদি আমরা কর্ণ আঁকি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করার মাধ্যমে ঠিক 4টা সমকোণী ত্রিভুজ তৈরি করে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা উচ্চতা নির্ণয় করি, আর উচ্চতা আঁকার সাথে সাথে দেখবেন দুই পাশে দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। আবার বৃত্তের কেন্দ্র থেকে যখন জ্যায়ের উপর লম্ব আঁকি, তখন এই লম্ব বৃত্তের জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে, এক্ষেত্রেও সমকোণী ত্রিভুজ তৈরি হয়। অর্থাৎ সমকোণী ত্রিভুজ পরোক্ষভাবে জ্যামিতির বিভিন্ন চিত্রের মধ্যে রয়েছে। আর এই ক্ষেত্রে যদি আমরা সমকোণী ত্রিভুজের উপর নিয়ন্ত্রণ নিতে পারি, সেই ক্ষেত্রে আমরা অঙ্কগুলো অনেক দ্রুত করতে পারি। এই জন্য বাসার হাইপোথিসিস যে জানবে, তার ক্ষেত্রফল বিষয়ক বা দৈর্ঘ্য দূরত্ব নির্ণয় বিষয়ক অঙ্ক অনেক কম সময়ে তার পক্ষে করা সম্ভব হবে। তো আসুন আমরা একটু বাসার হাইপোথিসিসের গ্রুপগুলো সম্পর্কে একটু জেনে নেই, আর কিভাবে এর সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান করা যায় সেটা একটু দেখে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাগুলো অনেক হয়তো অনেকের কাছে ছোট মনে হবে, একটু ফুল স্ক্রিন ডিসপ্লে দিয়ে দেখতে হবে। তো আমরা যে তিনটা গ্রুপ দেখতে পাচ্ছি, এই তিনটা গ্রুপের বাহুগুলোর দৈর্ঘ্য খেয়াল করুন, এম এর ফাংশন আকারে বর্ণনা করা আছে।
আপনারা খেয়াল করুন, প্রথমে আছে ধারাবাহিক গ্রুপ, তার বাহুগুলোর দৈর্ঘ্য 3m 5m এবং 4m। এরপরে আছে জোড় গ্রুপ, খেয়াল করুন জোড় গ্রুপের বাহুর দৈর্ঘ্যগুলো আবার m এর ফাংশন আকারে লেখা আছে 4m 4m স্কয়ার মাইনাস 1 এবং 4m স্কয়ার প্লাস 1। আবার বিজোড় গ্রুপের বাহুগুলোর দৈর্ঘ্য দেয়া আছে m এর ফাংশন আকারে। বিজোড় গ্রুপের যে ব্রাঞ্চ আছে শাখা, সেখানেও m এর ফাংশন আকারে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে। এই কথার অর্থ হচ্ছে যে আপনাকে যদি সমকোণী ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া হয়, তাহলে আপনি ওই এক বাহুর দৈর্ঘ্য থেকে m এর মান নির্ণয় করে বাকি বাহুগুলোর ক্ষেত্রে যদি বসিয়ে দেন, সেই ক্ষেত্রে বাকি দুইটা বাহুর দৈর্ঘ্যই পাওয়া যায়। অর্থাৎ এই পর্যন্ত আমরা যতটুকু বুঝলাম সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য দুই বাহু দৈর্ঘ্য জানার পর তৃতীয় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারে। আর বাসার হাইপোথিসিস যদি কেউ জানে, তাহলে এক বাহু থেকেই বাকি দুই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারে। তাহলে দেখুন আমার এই হাইপোথিসিস কত স্মার্ট। এখানে আপনারা বিভিন্ন গ্রুপের সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে। তো এই বৈশিষ্ট্য যদি আপনার জানা থাকে, তাহলে আপনি এই m এর ফাংশন থেকে ক্যালকুলেট করার দরকার হবে না, আপনি সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এই বৈশিষ্ট্য থেকে বলে দিতে পারবেন। তো সেটা বোঝানোর জন্য আমি এখন একটা গাণিতিক সমস্যার সমাধানে নিয়ে যাব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের কোণটি সমকোণী ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য। এখন খেয়াল করুন, এখানে ক অপশনে আছে 17 20 33, খ অপশনে আছে 48 61 65, গ অপশনে আছে 20 99 101, আর ঘ অপশনে আছে 25 31 এবং 44। এখন আপনারা যদি আমার হাইপোথিসিস বা বাসার হাইপোথিসিস স্টাডি করেন, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে জোড় গ্রুপ নামে একটা গ্রুপ আছে, তার বৈশিষ্ট্য বর্ণনা করা আছে এভাবে যে ক্ষুদ্রতম বাহু হবে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য একটি জোড় সংখ্যা। তাহলে সেই বৈশিষ্ট্য যদি আপনারা পড়েন, এই যে আমি একটু পড়ার সুযোগ করে দিচ্ছি যে প্রথমে যে বৈশিষ্ট্যটা আছে, এই গ্রুপে সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা। তো এইটা যদি আমরা জানি এই বৈশিষ্ট্যটুক, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই প্রশ্নের সঠিক উত্তর গ অথবা খ। অর্থাৎ ঘ আর ক কোনোভাবেই উত্তর হবে না, কারণ ক্ষুদ্রতম বাহুটা হবে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এরপরে দেখুন খ অপশনে যে বৈশিষ্ট্য দুইটা বর্ণনা করা আছে, যদিও এর আরো বৈশিষ্ট্য আছে, বাট এই দুইটা বৈশিষ্ট্যই যথেষ্ট এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি খ যে বৈশিষ্ট্য বর্ণনা করছে, এখানে লেখা আছে এই গ্রুপের সমকোণী ত্রিভুজের বৃহত্তম দুই বাহুর ব্যবধান 2। এখন খেয়াল করুন 99 আর 101, হ্যাঁ এইখানে কিন্তু দুই বাহুর ব্যবধান, বৃহত্তম দুই বাহুর ব্যবধান 2। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ। তাহলে আমরা কিন্তু গ কে সঠিক উত্তর হিসেবে বেছে নিলাম। আর যদি কারো মনে হয় যে m এর ফাংশন থেকে আমরা উত্তর দেব, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে 4m 4m স্কয়ার মাইনাস 1 4m স্কয়ার প্লাস 1, এখান থেকে আপনি উত্তর দিতে পারেন। কিভাবে সেটা আমি একটু দেখাচ্ছি। ধরা যাক আপনাকে বলা হলো যে এই সমকোণী ত্রিভুজটার একটি বাহুর দৈর্ঘ্য 20, তাহলে বাকি দুইটা বাহুর দৈর্ঘ্য কত হবে? তো এই ক্ষেত্রে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আপনি এক বাহু থেকে বাকি দুই বাহু বের করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই একটা কোণের মান দেয়া থাকতে হবে, তাছাড়া সম্ভব না। কিন্তু বাসার হাইপোথিসিস এই অসম্ভবকে সম্ভব করেছে। কিভাবে? কারণ এইখানে দেখেন আপনাকে বলা আছে একটি বাহু 20, তাহলে আপনি ধরে নেন 4m is equal to 20, তাহলে m is equal to 20 ভাগ 4 is equal to 5, তার মানে m এর মান 5। তাহলে লম্ব আপনারা এই যে দেখতে পাচ্ছেন লম্ব, এই লম্বের দৈর্ঘ্য লেখা আছে 4m স্কয়ার মাইনাস 1 is equal to মান বসিয়ে দেই 4 ইন্টু m এর মান পেয়েছি আমরা 5, তাহলে 5 স্কয়ার মাইনাস 1 is equal to 4 গুণ 25 মাইনাস 1 is equal to 4 25 100 মাইনাস 1 সমান সমান 99। তাহলে দ্বিতীয় বৃহত্তম বাহু যদি 99 হয়, তাহলে অপর বাহু অতিভুজ 2 বেশি হবে। তাহলে 99 সাথে 2 যোগ করে দেই, কারণ আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে বৈশিষ্ট্য আছে বৃহত্তম দুই বাহুর ব্যবধান 2। তাহলে 99 থেকে 2 বেশি হলে পরে 101।
তার মানে প্রমাণিত হলো যে বাসার হাইপোথিসিস জানা থাকলে সমকোণী ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য থেকেই দুই বাহু নির্ণয় করা সম্ভব। কিন্তু এটা পিথাগোরাস, এই ক্ষেত্রে পিথাগোরাস কিন্তু ব্যর্থ, পারবে না। এক বাহু থেকে পিথাগোরাস এর সূত্র ব্যবহার করে দুই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায় না। আসুন আমরা আরো একটি প্রশ্নের উত্তর দেই। এখন আপনারা যে প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটি হচ্ছে 31তম বিসিএস প্রিলিমিনারিতে এসেছিল। এখানে কি বলছে যে ত্রিভুজাকৃতির একটি জমির বাহুগুলোর দৈর্ঘ্য 20 মিটার, 21 মিটার এবং 29 মিটার। জমিটির ক্ষেত্রফল কত? এখন আপনারা যদি এই বাহুগুলোর দৈর্ঘ্য খেয়াল করেন 20, 21, 29, তাহলে খেয়াল করেন যে এখানে একটা বাহুর দৈর্ঘ্য 21 যা বিজোড় সংখ্যা, 21 যা একটি বিজোড় সংখ্যা। তো আমার হাইপোথিসিস যদি আপনার পড়া থাকতো তাহলে আপনি নিশ্চয়ই এই বিষয়টা জানতেন যে বিজোড় গ্রুপের একটি শাখা আছে। সেই শাখাভুক্ত সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে যে একটি বাহুর দৈর্ঘ্য 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে অপর দুই বাহুর ব্যবধান 9 হয়। তাহলে খেয়াল করেন 20 আর 29 এদের ব্যবধান কিন্তু 9। তার মানে সমকোণী ত্রিভুজের এই ব্রাঞ্চ থেকে আমরা বুঝতে পারতেছি যে 20, 21, 29 মিটার বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, অর্থাৎ 20 গুণ উচ্চতা, সেটা যদি হয় 21, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 2 দিয়ে যদি 20কে কাটি 10 আর 21কে 10 দিয়ে গুণ করলে 210। এইটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে 210 আমরা ক তে দেখতে পাচ্ছি, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ক। কিন্তু আপনারা খেয়াল করেন, আপনারা যদি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার লেখাগুলো মুছে দিচ্ছি, খেয়াল করুন যে এই প্রশ্নে কিন্তু কোথাও বলে নাই যে সমকোণী ত্রিভুজাকৃতির একটি জমি, শুধু বলছে ত্রিভুজাকৃতির জমি। এবং আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদের যার কাছে যে বই আছে আপনারা সেই বই খুলে দেখেন যে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা যে ফর্মুলাটা জানি যে ডেল্টা ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল ডেল্টা ইজ ইকুয়াল টু √s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c, এই ফর্মুলাটাই ব্যবহার করেছে। আর এই ফর্মুলাটা ব্যবহার করলে কিন্তু অনেক দেরি হয় এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি এই সমাধানটা কোথায় করবেন। আপনি কিন্তু কোনো রাফ পেজ পাবেন না, প্রশ্নের গায়ে লেখা নিষেধ। আর এখন নতুন নিয়ম হয়েছে যে এখন থেকে কিন্তু প্রশ্নপত্র ফেরত দিতে হবে। তার মানে আপনি এখানে লিখতে পারবেন না, কারণ এটা তারা ফেরত নেবে। তাহলে এইভাবে উত্তর দিলে কিন্তু অনেক সমস্যা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি এই হাইপোথিসিস জানতে পারতাম, হাইপোথিসিসটা আমাদের পড়া থাকতো, তাহলে আমরা 20, 21 এবং 29 এই বাহুগুলোর দৈর্ঘ্য দেখলেই বুঝতে পারতাম এটা সমকোণী ত্রিভুজ। অতএব এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু 21 গুণ 20 সমান 210 বর্গমিটার। প্রিয় বিসিএস পরীক্ষার্থী ভাই বোনেরা, আপনারা বাসার হাইপোথিসিস ব্যবহার করে কিভাবে জ্যামিতিক বা বহুভুজের ক্ষেত্রফল বিষয়ক উত্তর দ্রুত দেওয়া যায়, বাহুর দৈর্ঘ্য বা সমকোণী ত্রিভুজ শনাক্ত করা যায়, সেই বিষয়টি দেখতেছেন। আশা করি আপনারা আস্থা রাখতে পারবেন যে এই হাইপোথিসিস আপনাদের প্রয়োজন। তাহলে এবার আমরা আরো একটি সমস্যার সমাধান করে এই বিষয়ে আরো আস্থা অর্জন করার চেষ্টা করি। খেয়াল করেন, এখন আপনারা যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এই প্রশ্নটি হচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ের পরিমিতি অধ্যায়ের সবচেয়ে বড় অঙ্ক। অর্থাৎ এই অঙ্কটা যদি রিটেন পরীক্ষায় আসে তাহলে কমপক্ষে 10 মিনিট লাগবে আপনার এই সমাধান দিতে। কেন? কারণ এখানে বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 51 আর 91 সেন্টিমিটার। প্রশ্নটা একটু পড়ে দেখেন, এই যে 51 আর 91 সেন্টিমিটার, অপর বাহু 13 আর 37 সেন্টিমিটার। এখন বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা জানি যে ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ উচ্চতা। তো উচ্চতা কিন্তু এখানে দেওয়া নাই, তার মানে আপনি চিত্রে যে ছবি দেখতে পাচ্ছেন এই ছবিতে উচ্চতা আঁকা আছে। এই উচ্চতার এইচ এর মান বের করার জন্য আপনার খেয়াল করছেন দুই পাশে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, দুইবার পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে দুইটা দ্বিঘাত সমীকরণ সমাধান করে এক্স এর মান 5 পাবেন আর এইচ এর মান 12 পাবেন, অর্থাৎ উচ্চতা হচ্ছে 12। এই অঙ্কটা করতে গেলে আপনার 8-10 মিনিট সময় যাবে। আপনারা অ্যান্সারের ভলিউমও দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি যদি বাসার হাইপোথিসিস ব্যবহার করতেন তাহলে এই প্রশ্নের উত্তর 10 থেকে 20 সেকেন্ডে দিতে পারতেন। আসুন সেটা আমরা একটু দেখে নেই। দেখেন এই প্রশ্নের উত্তর বাসার হাইপোথিসিস অনুসারে কিভাবে দিয়েছি। খেয়াল করুন, যখনই আমি এই সমান্তরাল বাহুদ্বয়ের
মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা ডিএফ অথবা এই অঙ্কন করেছি, তখনই দুই পাশে দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। বাম পাশে আছে বিজোড় গ্রুপের সমকোণী ত্রিভুজ, ডান পাশে আছে জোড় গ্রুপের সমকোণী ত্রিভুজ। আমরা এই যে বাহুর দৈর্ঘ্য 37 দেয়া আছে, এই 37 থেকে আমরা বুঝতে পারছি যে এটা জোড় গ্রুপের সমকোণী ত্রিভুজের অতিভুজ। আর এর বৃহত্তম দুই বাহুর ব্যবধান হচ্ছে 2। তার মানে এই বাহুটা যদি 37 হয় তাহলে দ্বিতীয় বৃহত্তম বাহু 35, আর এই উচ্চতা হবে এই 37 আর 35-এর যোগফলের দ্বিগুণের বর্গমূলের সমান। তার মানে 37 আর 35 যদি যোগ করি আর তাকে যদি দ্বিগুণ করি সেই ক্ষেত্রে আসে 144, আর 144-এর বর্গমূল 12, এইটা হচ্ছে উচ্চতা। তার মানে আমরা বুঝে গেছি এই ট্রাপিজিয়ামটির উচ্চতা 12, সুতরাং আমরা হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি উচ্চতা 12 বসালে আসে 852 বর্গ সেন্টিমিটার। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনারা খেয়াল করলেন যে বাশারস হাইপোথিসিস কিভাবে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতেছে সময়ের ক্ষেত্রে। অর্থাৎ চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনারা পরীক্ষার হলে অনেক পরিশ্রম করে, অনেক সময় নষ্ট করে আপনারা বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান দিয়ে থাকেন, কিন্তু ওই গাণিতিক সমস্যার সমাধান খুব দ্রুত দেওয়া যেত যদি আপনারা বাশারস হাইপোথিসিস জানতেন। যদিও বাশারস হাইপোথিসিস তো আগে ছিল না, এই বছর 2024 সালে আমার একটি বই বেরিয়েছে, বাশারস কম্পিটিটিভ বেসিক ম্যাথ। এই বইতে অনেক অনেক নতুন গাণিতিক যুক্তি রয়েছে। এই অনেক অনেক নতুন গাণিতিক যুক্তির মতো বাশারস হাইপোথিসিস এটা আমার নিজস্ব সৃষ্টি। পৃথিবীতে আমি একমাত্র ম্যাথমেটিশিয়ান যে সমকোণী ত্রিভুজের চরিত্র বিশ্লেষণ করেছে এবং এক বাহু থেকে বাকি দুই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার সুযোগ তৈরি করেছে। আশা করি আপনারা এই বিষয়ে একমত হবেন এবং আমার বইটি সংগ্রহে রাখবেন এবং এইটি ব্যবহার করে প্রিলিমিনারির মতো যেখানে এমসিকিউ টাইপ কোশ্চেন হয় সেখানে আপনি সময় সাশ্রয় করে স্বাচ্ছন্দ্যে ভালো পরীক্ষা দেবেন। সুতরাং আমরা বাশারস হাইপোথিসিসটা শেখার চেষ্টা করব। আমার ফেসবুক পেজেও রয়েছে আর আমার বইতে তো আছেই, আপনারা স্ক্রিনে আমার বইটি দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা বইটি সংগ্রহ রাখবেন। আমি আপনাদের মঙ্গলের জন্য দীর্ঘ 8 বছর ধরে এই বইটি রচনা করেছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।